আমরা লাস্ট পড়েছিলাম হলো স্থির তড়িৎ থেকে চার্জের ঘনত্ব। চার্জ ঘনত্ব একটা একক ক্ষেত্রফলে কতখানি চার্জ আছে Q/A, সেটাই হলো চার্জ ঘনত্ব পড়ছিলাম। কিন্তু আজকে যেটা করবো সেটা খুবই পপুলার, 9-10 থেকে পড়ে আসতেছো, তোমাদের নতুন কিছু জানতে হবে না, হয়তো আবার জানা লাগতেও পারে, কে জানে। এটা দেখেই তোমরা দুইটা বল দেখে বুঝতে পারার কথা এটা কি করতে যাচ্ছি। কেউ একটু বলো তো কি করতে যাচ্ছি। আমরা এখন যেটা পড়তে যাচ্ছি সেটা খুবই পপুলার জিনিস, সেটা হলো কুলম্বের সূত্র। দুইটা চার্জ যে মধ্যবর্তী দূরত্ব, এই কি ব্যাপার বারবার পাওয়ার পয়েন্টের কোন একটা ঝামেলা হচ্ছে। কুলম্বের সূত্র কি ছিল বলো তো কেউ একজন আমাকে, 9-10 পড়ে আসছিলাম। আবির মনে আছে? হ্যাঁ, দুইটা চার্জের মধ্যকার যে আকর্ষণ বা বিকর্ষণ বল, তার দুইটা চার্জের দুইটা যে বস্তু আছে তাদের চার্জের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা, দুইটা চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ, দুইটা চার্জের মধ্যে একটাকে ধরলাম আমরা Q1, আর একটাকে ধরলাম Q2। এটা Q1, এটা Q2 ধরলাম, ওকে। এখন এই দুইটার মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে ধরলাম আর বা ডি, তোমাদের বইয়ে কিছু কিছু বই ডি ধরবে, আমি জেনারেলি আর ধরি, এটা আমার পছন্দের ব্যাপার, তোমার পছন্দের ব্যাপার। আচ্ছা, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব আর হইলে দুইটার চার্জের পরিমাণ একটা কিউ আর একটা Q1 একটা Q2 হইলে এদের মধ্যবর্তী যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা হবে, সেই বলটাকে যদি আমি এফ দ্বারা লিখি, সেই এফটা কিসের সমানুপাতিক হয়? এই Q1 Q2 মানের আর এই আর এর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। আচ্ছা, এইখান থেকে যদি আমরা এই জিনিসটাকে ব্যালেন্স করে সায়েন্টিস্টরা সমানুপাতিক ধ্রুবক দিয়ে যখন আমরা এটাকে সমান বানিয়ে দেব, তখন এখানে একটা কে আসে, কনস্ট্যান্ট আসে। সেই কনস্ট্যান্টের মানটা সরাসরি লিখে দিচ্ছি 1/4 পাই এফ সাইন আর আসে। তোমরা 9-10 এখানে একটা কে দিয়ে পড়ছিলা এই কনস্ট্যান্টটাকে, এটাকে একটা পুরোটা এই জিনিসটাকে একটা কে লিখে রাখছো তোমরা, রাইট? জি। বাট এখন তোমরা ডিটেইলে এই কনস্ট্যান্টের মানটা কত হয় সেটা এইভাবে করে বের করতে হয়, এই জিনিসটা টোটালটা জানলা। তোমাদের আরেকটু ডিফারেন্ট কথা আমি বলবো, সেটা হলো এই যে সমীকরণটা, এই যে কনস্ট্যান্টটা, এটা কি আদৌ কনস্ট্যান্ট? এখানে 1 একটা কনস্ট্যান্ট, 4 একটা কনস্ট্যান্ট, পাই একটা কনস্ট্যান্ট, কিন্তু এই এফ সাইন আর জিনিসটা কিন্তু ভিন্ন একটা জিনিস। এটাকে বলা হয়, আমি একটু গুগল থেকে বানামটা নিয়ে আসতেছি, তারাও এটাকে বলা হয় মাধ্যমের পার্মিয়াবিলিটি, পারমিয়াবিলিটি বা ভেদনযোগ্যতা। মাধ্যমের ভেদনযোগ্যতা আবার কি জিনিস সেটা একটু যদি তোমাদের বোঝাই। এফ সাইনটারে কি বলা হয়? পারমিয়াবিলিটি। এটুকু লেখো সুন্দর করে আলাদা ভাবে। শূন্য মাধ্যমের যদি পারমিয়াবিলিটি হয়, সেটাকে মানে শূন্য মাধ্যম মানে ভ্যাকুয়ামের জেনারেলি যদি আমরা পারমিয়াবিলিটি ধরি, সেটাকে জেনারেলি প্রকাশ করা হয় এটা দ্বারা, এপসাইলন নট দ্বারা। গ্রিক প্রতীক এগুলা, গ্রিক ওয়ার্ড আর কি, গ্রিক লেটার আর কি, এপসাইলন আর এপসাইলন নট। এখানে এটার মানে হলো
পারমিয়াবিলিটি ইন ভ্যাকুয়াম বা ভেদনযোগ্যতা শূন্য মাধ্যমে ইন জিরো মিডিয়াম। আচ্ছা, এখানে কি ভেদ করতেছে, এটা ভেদনযোগ্যতা মানেটা কি, এটা একটু বুঝতে কনফিউজ লাগতেছে তাই না? সেটা আমরা বুঝবো, কিন্তু এটা বুঝার আগেও একটা ব্যাপার আমি যদি তোমাদের বলি, আমি যদি এখানে যদি তোমাদের বলি যে কম্পেয়ার করো এর সাপেক্ষে নিউটনের সূত্রের সাপেক্ষে, সেটা কি করতে পারবা? নিউটনের সূত্র মানে হলো গ্র্যাভিটেশনাল ল সাপেক্ষে যদি তোমাকে আমি বলি, নিউটনস ল অফ গ্র্যাভিটির সাপেক্ষে যদি, এটা কি হচ্ছে, নিউটনস ল অফ গ্র্যাভিটির সাথে এই কুলম্বের সূত্রের পার্থক্য কি বলতে পারবা তোমরা? একটু বলো তো সবাই ফার্স্ট। হ্যালো, আছো তোমরা? মাইশা বলো তো। সমানুপাতিক ধ্রুবকটার পার্থক্য। আচ্ছা, সমানুপাতিক ধ্রুবক তার একটা পার্থক্য আছে, হ্যাঁ সেটা বুঝলাম। আর কোনো পার্থক্য? মাইশা, আর কোনো পার্থক্য? আবির, আর কোনো পার্থক্য বলতে পারবা, বিশেষ কোনো পার্থক্য? তোমাদের মনে করার জন্য আমি এখানে আমাদের নিউটনস ল অফ গ্র্যাভিটি মানে মহাকর্ষের যে সূত্র আছে নিউটনের, সেটা একটু মনে করে দিচ্ছি একদম ভালো মতো, লিখেই ফেলতেছি। m1 m2 হয় এখানে, এরপরে এটাকে আমরা লিখি যে এখানে এই পুরো জিনিসটা আসলে একটা কনস্ট্যান্টে লিখি, এটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তারপরে এইখানে কিছুই না, m1 m2 হয়। এইখানে অনেক বড় একটা পার্থক্য আছে, সেটা তোমাদের একটু বোঝা দরকার। এইখানে ভর আছে সেটা তো বুঝতেই পারতেছি, আর এখানে চার্জ আছে সেটাও বোঝা যাচ্ছে। কনস্ট্যান্টের মধ্যে এখানে 1/4 আছে আর এখানে জি আছে। এই জি কে কি বলা হয় মনে আছে? 9 এ পড়ছিলা, জি কে বলা হয় সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। তার মানে হইল এটা সব জায়গায়, এই যে দুইটা বস্তুর মধ্যে যদি আমি একটা বিশাল একটা লোহার টুকরা দিয়ে দেই, তারপরেও এই দুটা বস্তুর মধ্যে এখানে যদি একটা লোহার টুকরাও দিয়ে দিই, তাও কি এই বস্তু দুটার মধ্যে আকর্ষণ বলের মান বা বিকর্ষণ বল, আকর্ষণ বলই তো সবসময় হয়, মহাকর্ষ বলটা বিকর্ষণ বলা যাবে না। এইটা আরেকটা পার্থক্য, এই কুলম্বের সূত্রের বলটা বিকর্ষণধর্মী এবং আকর্ষণধর্মী হতে পারে, কিন্তু মহাকর্ষীয় বলটা সবসময় আকর্ষণধর্মী। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা এর থেকে একটু ডিফারেন্স একটা পার্থক্য, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। এইখানে যদি আমি একটা শূন্য মাধ্যম রাখি, তাও এই বলটাই পাওয়া যাবে, এই দুটার মধ্যবর্তী আকর্ষণ বলটা চেঞ্জ হচ্ছে না। এখানে যদি আমি একটা লৌহ মাধ্যম রাখি, লোহার টুকরা রাখি, তাও কি এই বলটার মান চেঞ্জ হবে? তোমরা বলো তো আমাকে, অ্যানসার করো আবির। হবে না। এক্স্যাক্টলি, তার মানে কোন মাধ্যমে রাখা হচ্ছে সেটার উপর এই জি চেঞ্জ হয় না, আর এই বলটা আসলে মাধ্যম নির্ভর না। একটা গ্রহ যদি এখানে চলে আসে, তাও এই দুইটা গ্রহের মধ্যে আকর্ষণ বল বিকর্ষণ, আকর্ষণ বলের মানটা বারবার বিকর্ষণ বলে ফেলতেছি, কুলম্ব সূত্র পড়ানোর মুডে আছি তো। এই দুইটা গ্রহের মাঝখানে থাকা আরেকটা গ্রহ যদি চলে আসে, তাও এই দুইটার মধ্যবর্তী আকর্ষণ বলে কোনো চেঞ্জ আসবে না, দূরত্ব এবং ভর টর সব ঠিক থাকবে। এর জন্যই সার্বজনীন বলা হয় এই জিটাকে। এই জিটা এই সব জিনিসের উপর নির্ভর করে না বলে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, গ্র্যাভিটি চ্যাপ্টারের মধ্যে এটা 19 আসছে, বোর্ডেও এখনো আসার মতো প্রশ্ন। মনে রাখো, এটা সুন্দর করে নোট ডাউন করে রাখো, জি কে কেন সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। এইখানে যদি আমি আমাদের সেই অন্য একটা মাধ্যম নিয়ে আসতাম,
এটা শূন্য মাধ্যমের পরিবর্তে যদি অন্য একটা মাধ্যম হইতো, তাইলে ওই মাধ্যমের মধ্য দিয়ে ইলেকট্রিক ফোর্স লাইনগুলা শূন্য মাধ্যমের মতো কিন্তু যাইতে পারতো না। যদি আমি বলি যে ইলেকট্রিক ফোর্স লাইন এগুলো মানে তড়িৎ বলরেখা কেমনে আঁকে না আঁকে একটু পরে দেখাচ্ছি। এগুলা মনে করো তড়িৎ বলরেখা, এগুলা এই মাধ্যমে শূন্য মাধ্যমে যেভাবে প্রবেশ করতে পারতো, ভেদ করে তো যাইতে পারতো একটা থেকে আরেকটার কাছে, অন্য একটা মাধ্যমে কিন্তু এরকম ভাবে যাইতে পারবে না। তার মানে আমি সোজা কথা যদি বলি, এটা যদি এপসাইলন নট হয়, এই মাধ্যমটা আসার পরে ওইটা এপসাইলন হয়ে যাবে। তখন তুমি খুব স্পষ্ট বুঝতে পারতেছো এই জায়গাটায় কনস্ট্যান্টের মধ্যে এই জায়গাটায় চেঞ্জ এসে যাবে, এই এপসাইলনের মানটা চেঞ্জ হবে বারবার। এই সূত্রের মধ্যে একটা বিশেষ পার্থক্য গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের সাথে আছে, সেটা হলো এটা কোনো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বা সার্বজনীন কুলম্ব ধ্রুবক না। এই জিনিসটা মাধ্যমের সাপেক্ষে ভিন্ন হয়, এটা মাধ্যম নির্ভরশীল। কারণ এই পারমিয়াবিলিটি বা ভেদনযোগ্যতা, বাংলাটা লিখে রাখো কিন্তু বারবার বলতেছি ভেদনযোগ্যতা, আমি লিখে দিই কারণ ভেদনযোগ্যতা, যদিও আজব একটু বাংলাটা, ইংলিশটাই বোঝা যাচ্ছে সহজে, বাট তারপরে থাক, কারণ চিনতে তো হবে বাংলায়, ইংলিশে তো লিখে দেবে না। প্রশ্নের মধ্যে তো তোমরা বাংলা মিডিয়ামে যারা আছো সবাই বাংলায় প্রশ্নটা পাবা। তো ভেদনযোগ্যতা, পারমিয়াবিলিটি, আরো একটা নাম আছে, এটা আমার ঠিক এখন মাথায় আসতেছে না, কি জানো। তো যাই হোক, ভেদনযোগ্যতা, পারমিয়াবিলিটি এটাই রাখো আর কি। প্রবেশ্যতা, হ্যাঁ প্রবেশ্যতা বলে এটাকে আরেকটা, মানে বলরেখাগুলো প্রবেশ করার যে একটা ধর্ম, সেই জিনিসটা আর কি। সো তুমি বুঝতেই পারতেছো, তুমি যখন একটা জিনিসের মধ্যে কার্ড ধরো, সেখান থেকে ইলেকট্রিসিটি তোমার হাতে এসে পাস না করলেও ওইখানেই যদি তুমি আবার লোহা ধরো, তাহলে তোমার হাতে শক লাগতে পারে। তোমরা এটা কিন্তু বাস্তব জীবনে পরিচিত এই ঘটনাগুলোর সাথে। কারণ তড়িতের যে একটা বৈশিষ্ট্য হলো, এটা সব মাধ্যমে সব রকম ভাবে বিহেভ করে না, সব মাধ্যমে একই রকম ভাবে বিহেভ করে যেতে পারে না। তাই ওই ধর্মটা মাপার জন্য যে রাশিটা আছে সেটাকেই বলা হচ্ছে পারমিয়াবিলিটি বা ভেদনযোগ্যতা। সো এটা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকম হবে, এবং শূন্য মাধ্যমে সেটা কত, কাঠে কত, পানিতে কত, সেটা তুমি একটা চার্ট পেয়ে যাবা গুগলে সার্চ করলেই। এটা তোমাদের একটা হোমওয়ার্ক হিসেবে লিখে রাখো, বিভিন্ন মাধ্যমে পারমিয়াবিলিটি কিভাবে মাপে এবং বিজ্ঞানীরা কিভাবে মাপে এটা তোমার পরীক্ষা আসবে না, কিন্তু আমি চাচ্ছি যে তুমি একটু বিজ্ঞানীদের মতো একটু চিন্তা করো। তুমি একটু দেখো এগুলা কেমনে মাপে, কোন মাধ্যমে এই মানে ভেদনযোগ্যতার মান কত। শূন্য মাধ্যমেরটা তুমি সহজে পাবা, শূন্য মাধ্যমেরটা বের করা খুবই সহজ, কারণ ক্যালকুলেটরের পিছনে এই এপসাইলন নট এর মান দেওয়া আছে। ক্যালকুলেটরের পিছনে মানে হলো ক্যালকুলেটরের মানে কনস্ট্যান্ট সেকশনে পেয়ে যাওয়া। আমি যদি এখন তোমাদের যে কথাটা বলছিলাম সেটা হলো, তোমাকে যদি মূল পার্থক্য বলে গ্র্যাভিটেশনাল ল আর কুলম্বস লর মধ্যে, তুমি সবার আগে বলবা যে এটা হলো মাধ্যমের সাপেক্ষে চেঞ্জ হয়, মাধ্যম নির্ভরশীল সূত্র। মানে বিভিন্ন মাধ্যমে কুলম্বের সূত্রের বলের মান বিভিন্ন হবে, সবকিছু চেঞ্জ না করলেও কিউ আর এবং কিউ2 দুইটাই সেম রাখছো, তিনটা জিনিসই সেম আছে, কোনো সমস্যা নাই, কিন্তু মাধ্যম চেঞ্জ করলে এফ এর মান চেঞ্জ হয়। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে না, এই কনস্ট্যান্টটা সবসময় কনস্ট্যান্ট, তাই মাধ্যম চেঞ্জ করলে এই বলের মান চেঞ্জ হয় না। এটা হলো সবচেয়ে বেসিক পার্থক্য গ্র্যাভিটেশনাল ফোর্স আর ইলেকট্রিক ফোর্সের মধ্যে, স্ট্যাটিক ইলেকট্রিক ফোর্সের মধ্যে। এখন এই দুইটার মধ্যে সায়েন্টিস্ট একটা রিলেশন বের করছে, শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা যদি তুমি জানি না থাকো, তাহলে যে কোনো একটা অন্য মাধ্যমে ভেদনযোগ্যতা জানার জন্য একটা সিস্টেম বের করছে, সেটাকে বলা হয় আপেক্ষিক ভেদনযোগ্যতা। তো আমরা এটা একটু জেনে আসি, চলো। তার আগে এই জিনিসগুলো আগে শেষ করে ফেলি। এই যে আমি তো এটা নিয়ে ডিটেইলস স্টাডি করব এখন, এটা বের করার উপায় এপসাইলন যেটা, সেটা তোমরা বুঝতেই পারছো। বাট আমি বলতে চাচ্ছি কিউ1 কিউ2 নিয়ে যদি কথা বলি, যে দুটা চার্জ বেসিক প্রপার্টিজ মেজার করতে হবে, এটা আকাশ থেকে আসবে না, কিন্তু আর এর যে ব্যাপারটা সেটা একটু বুঝে রাখো। যদি এমন হয় যে চার্জটা
এরকম কিছু একটা দিয়ে দেওয়া হলো। প্রথম কথা, এই সূত্রটা, এই যে এই আরটা, এটা আসলে এই পুরো Q1 Q2 এই পুরো সূত্রটা আসলে এইভাবে গোলাকার চার্জের ক্ষেত্রে প্রযোজ্য, বা পয়েন্ট চার্জ ধরে এই জিনিসগুলোকে চিন্তা করা হচ্ছে। পয়েন্ট চার্জ মানে কি, পুরো চার্জটাকে একটা পয়েন্টে আছে, এই বিন্দুটাতে আছে, এটা ধরে নিয়ে আমরা ক্যালকুলেশনটা করতেছি। এই সূত্রটার মধ্যে ধরে নেওয়া হয়েছে চার্জটা পয়েন্টে, এই পয়েন্টের মধ্যে ফিক্স হয়ে আছে, জড়সড় করে এটাকে চাপিয়ে দিয়ে কোনোভাবে এই পয়েন্টের মধ্যে নিয়ে আসা হয়েছে। এটা কল্পনা করে আসলে এই সূত্রটা তৈরি করা হয়েছে। সো পয়েন্ট চার্জের বাইরে যদি এরকম একটা বর্গাকার একটা বাক্সের মতো চার্জ এসে পড়ে, তখন এই সূত্রটা তুমি প্রথম কথা, এই সূত্রটা এটার জন্য খাটে না, কারণ এটা কোনো পয়েন্ট না, একটা বিশাল একটা বাক্স। বাট যদি তুমি খাটাইতে চাও, দরকার পড়ে কোনো অঙ্ক এরকম চলে আসে, তখন তুমি যেটা করবা সেটা হলো এটার যে মধ্যবিন্দুটা আছে, ভরকেন্দ্রটা, সেই জায়গাটা দূরত্বটা নিবা। তার মানে আমি বলতে চাচ্ছি কি, যদি তোমার এমন একটা অঙ্ক আসে যেটাকে এই পুরো বাক্সটারে পয়েন্ট হিসেবে কল্পনা করতেছে, তাহলে কোন পয়েন্টটার দূরত্বটা নিবা তুমি? যদি এটা 10 মিটার হয়, সামথিং, এটা 10 মিটার ধরো, তুমি দূরত্বটা নিবা কত জানো? 10 মিটার। আর এই যে এইখান থেকে দূরত্বটা নিবা, তো কেন্দ্র থেকে, এইখান থেকে ওইটার কেন্দ্র পর্যন্ত দূরত্ব নিবা। এটা বেসিক্যালি এই পুরো বর্গটাকে, একটা বর্গাকার বাক্সকে একটা পয়েন্ট হিসেবে কল্পনা করা হচ্ছে। আর এইখানে যদি এটার ব্যাস সামথিং 4 মিটার হয়, আর এই যে এইটুকুর দূরত্ব, এই সারফেস থেকে সারফেসের দূরত্ব যদি আমি তোমাকে বলি, আচ্ছা এটা তো নষ্ট হয়ে যাচ্ছে, এটাকে ডুপ্লিকেট করে নিতে পারো। ধরো এইটুকু যদি আমি তোমাকে বলি, এইটুকু হলো 5 মিটার, তাহলে এখন তোমার আর এর মানটা আমাকে বলো তো। খুব সোজা সাপটা একটা হিসাব করে বলো তো। আর এর মানটা ভাইয়া কত? বৃত্তের ওটা কি 4 মিটার, ওটা কি ব্যাসার্ধ না ব্যাস ব্যাস? ব্যাস ব্যাস, যখন বলি খেয়াল করবা। তাহলে 12। অনেক সহজ ছিল তাই না? আয়সা কেমনে করবো বলো তো, 12টা কেমনে আসলো বলো হিসাবটা। শুধু যোগ দিয়ে। হ্যাঁ বলো, যোগগুলো বলো কি কি করছো। প্রথমে তুমি করেছো 10/2 প্লাস 5 প্লাস 4/2, ঠিক আছে না আয়সা? জি ভাইয়া। এটার অ্যান্সার কত আসে? 5 5 10 আর 2 12, রাইট। সো তাহলে আমরা এখন কি লিখতে পারি বলো তো, আর এর জন্য কি লিখবো? আমরা যদি সূত্রের মধ্যে পাশে লিখে রাখতে চাই, আর আসলে কি, কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব লিখবো। কথা বুঝছো? সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। যদিও আসলে পুরো বস্তুটার অনেক গোলাকার না হইলে অন্য কিছুর জন্য এটা খাটানোর কথা না, তারপরেও কোনো অঙ্কের মধ্যে কোনো টিচার যদি ভাবে যে এই জিনিসটাকে কল্পনা করি, আমরা পুরো জিনিসটাকে একটা পয়েন্ট অবজেক্ট হিসেবে কল্পনা করি, একটা পয়েন্ট হিসেবে চিন্তা করি, তখন অঙ্কটা ওইভাবেই করতে হবে। তো তুমি এখানে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স লিখে রাখো, এই আর এর মান এটা লিখে রাখো পাশে, তাহলে তুমি যেন ওই সময় ভুল না করো, সেটাই হলো আমাদের উদ্দেশ্য আর কি, তোমার ভুল ঠেকানোটা। ওকে, আমি একটু সেভ দিয়ে নিই তাহলে। এরপরে আমরা চলে আসি, তাহলে আমরা এইটা জানলাম, Q1 Q2 বুঝলাম, আর টাকেও ভালো মতো বুঝলাম। এপসাইলনটাকে একটু বুঝে আসি চলো, যেটা চাচ্ছিলাম আমরা। এপসাইলন বের করার একটা পদ্ধতি সায়েন্টিস্টরা বাইর করছে, পারমিয়াবিলিটি বা ভেদনযোগ্যতা, শূন্য মাধ্যমেরটা বের করে শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমেরটা বের করার একটা বিশেষ পদ্ধতি তারা বের করছে।
এটা কারণটা কি, বের করার দরকারটা কি ছিল সেটা একটু বুঝো। পারমিয়াবিলিটির যদি বের করে দেখো তুমি, তাহলে দেখবা এই বিভিন্ন মাধ্যমের পারমিয়াবিলিটি খুবই বাজে একটা সংখ্যা আছে, মানে 10⁻⁻10 দিয়ে অনেক বিদঘুটে ধরনের এই ভেদনযোগ্যতার মানটা আসে। সো সায়েন্টিস্টরা চিন্তা করে দেখলো এটা তো একটা কঠিন একটা মান, সবকিছুর মানকে যদি আমরা শূন্য মাধ্যমে সাপেক্ষে, মানে শূন্য মাধ্যমে কোনো কিছু সাপেক্ষে মানে কি, রিলেটিভিটির প্রয়োগ করতেছি। সাপেক্ষে বললে আমরা কি করি, দুইটা কাজ করি, হয় বিয়োগ না হয় ভাগ। মনে আছে তোমাদের আপেক্ষিকতার চিহ্ন বিয়োগ বা ভাগ, অনেক ছোটবেলায় পড়াইছিলাম ভেক্টরে। দিশা মনে আছে কথাটা? জি ভাইয়া। সো এইখানে আমরা তাই করব, শূন্য মাধ্যমের সাপেক্ষে কোন মাধ্যমের ভেদনযোগ্যতাকে বিজ্ঞানীরা একটা বিশেষ নামে প্রকাশ করলো, সেটা হলো রিলেটিভ পারমিয়াবিলিটি। রিলেটিভ পারমিয়াবিলিটি বা আপেক্ষিক বানান যে ইংলিশে কেমনে লেখে, কঠিন হয়ে গেল। আপেক্ষিক ভেদনযোগ্যতা বলতে একটা রাশি তারা চিন্তা করলো, সেটা হলো এটার একটা নামও দিল, সেটার নাম হলো, আরেকটা নাম আছে, অনেকগুলা নাম আছে, এটা সবগুলা নাম তোমাদের জানতে হবে, নাহলে পরীক্ষা হলে কোন নামে ডাকবে সেটা দেখবা। ঢাকা ভার্সিটিতে একবার পরীক্ষায় হলে আমি দেখলাম যে বাংলা দেয়ই নাই, দিয়ে রাখছে ইংলিশ, বাংলা মিডিয়ামের প্রশ্নের মধ্যে ইংলিশ লিখে রাখছে। কারণ টিচাররা অতটুকু যোগ্যতা তোমার আছে সেটাও টেস্ট করে, ওইটুকু ইংলিশও যে না জানে তারে ইউনিভার্সিটিতে ঢুকতে দেবে বলে তারা মানে ধরে না আর কি। সো এটার অনেকগুলো নাম আছে, সবগুলো জানে রাখো। রিলেটিভ পারমিয়াবিলিটি, আপেক্ষিক ভেদনযোগ্যতা, এটার আরেকটা নাম আছে, সেটা হলো, আই থিংক এই নাম লেখাটা সুন্দর হবে না, এটার নাম হলো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। আমি একটু গুগলে সার্চ দিই, বানাম মনে পড়তেছে না, তোমরা লেখো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, না ঠিকই আছে, বানাম ঠিকই দেখছিলাম মনে হয়। এরপরে যেটা লিখবা সেটা হলো, আরেকটা নাম আছে এটার, সেটা হলো পরাবৈদ্যুতিক ধ্রুবক। বাংলা ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মানে হলো পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই শব্দগুলো জানি না, তুমি যে ভাষা জ্ঞানী হয়ে উঠতেছো এটা এরকম কিছু না, এগুলা যা না জানলে বিপদে পড়বা, এই জন্য তোমার বলা হচ্ছে, আর কোনো উদ্দেশ্য নাই আমার। আমি সবসময় সবচেয়ে কম পড়ানোর চেষ্টা করি, কিন্তু যতটুকু পড়াবো একদম ডেপথে গিয়ে ভালো মতো পড়ে ফেলো, এটা বেটার একটা আইডিয়া। পড়বা কম, কিন্তু যতটুকু পড়ো ভালো করে পড়লে তোমার রেজাল্টও ভালো থাকবে এবং ওই নলেজের প্রতি তোমার একটা ভালোবাসা সৃষ্টি হবে। আর যদি না বুঝে অনেক বেশি পড়ো তাতে কোনো লাভ হবে না তেমন একটা। এই যে এই কে এর মান দিয়ে এখন সায়েন্টিস্টরা দেখলো যে যখনই কোনো মাধ্যমের ভেদনযোগ্যতাকে শূন্য মাধ্যমেরটা দিয়ে ভাগ করে দেওয়া হয়, তখন ঘটনাটা এরকম ঘটে। কিরকম ঘটে এটা একটু বুঝো। তোমাকে যদি ধরো একটা সংখ্যা দিলাম যে এটার মান মনে করো, তোমাকে বললাম এরকম একটা মান আসছে, কিন্তু 2 ইন্টু সামথিং, মনে করো 10⁻⁻12 আসছে। মানটা দেখতে মোটেও ভালো লাগতেছে না, তুমি বুঝতেই পারছো না, তুমি হয়তো খেয়াল করতে পারছো। এরপরে ধরো শূন্য মাধ্যমেরটা, আমি এটা এটা যে শূন্য মাধ্যমের তা বলতেছি না, বাট আমি একটা জাস্ট ভ্যালু দিয়ে দিচ্ছি, রিপ্লেস করতেছি কিছু একটা দিয়ে। এই কি ব্যাপার, এটা আবার কি হয়ে গেল, ইকুয়েশন ছেড়ে দিছি তো। 10 × 10⁻², মনে করো শূন্য মাধ্যমেরটা এরকম দেখতে। এখন তোমরা বুঝতে পারছো এটা দিয়ে যদি এটার ভাগ করি কত আসবে, বলো, কেউ না কেউ বলো। 3 গুড। 3 আসবে। তার মানে এইখানে কে এর মানটা কত আসবে, এটা তো তুমি যেটা 3 বললা সেটা তো পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, সেটা কত আসলো, 3 আসলো। আচ্ছা এইটা দিয়ে যদি এটারে ভাগ করো তাহলে কত, কে এর মান কত আসবে, এটা দিয়ে এটারে ভাগ করলা, এই যে এটা দিয়ে নিজেদের দিয়ে ভাগ করে দিলা, এপসাইলন নর এর সাপেক্ষে এপসাইলন নর বের করলা, কত আসবে অ্যানসার,
1 আসবে। এই এই কথাটার মানেটা সুন্দর করে লিখে রাখো তো। এটা মানে কি বলো তো? জিরো মিডিয়াম জিরো মিডিয়ামে কে এর মানটা 1, অন্য কোনো মাধ্যমে গেলে কে এর মানটা 2 3 4 এগুলা হইতে পারে, বাট শূন্য মাধ্যমে কে এর মানটা পরবর্তী পদ্ধতির ধ্রুবকের মানটা কত বলো তো? হ্যালো, তোমরা কি আছো? আবির, হ্যালো, দিশা। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। আবির, ভাইয়া কোন জায়গায় বুঝো নাই বা কি বুঝাচ্ছি, মানে কিছু কি বুঝতেছো না তোমরা? না আছো, মানে কিছুই বুঝতেছি না তোমাদের রেসপন্সে। তোমাদের রেসপন্স শুনে মনে হচ্ছে ভাইয়া ঠিক। কিছুই বুঝতেছো না। আর ওই কে এর মানটা ভাইয়া 0.3 হবে না? আবার বলো, আবির বুঝতে পারি না। আমরা কে এর মানটা যে পাইছিলাম ওটা 0.3 হবে না? এটা 3 0.3 কেন ওভার হবে? এটা আর এটা তো কাটা যাচ্ছে সরাসরি। 3 অ্যান্সার। ও পাওয়ার আছে, ঠিক আছে। কি বললা তুমি এটা? 10 টু দি পাওয়ার -12 বা 10 টু দি পাওয়ার -12 কাটা। না ভাই, ওটা খেয়াল করি না আসলে আমি। আচ্ছা আচ্ছা, যাই হোক, তার মানে এই যে ডাইলেকট্রিক কনস্ট্যান্টের মান 3 হইলে তুমি একটা কাজ করতে পারো। কি করতে পারো জানো? তুমি যে কোনো অন্য একটা মাধ্যমের ভেদনযোগ্যতা বের করে ফেলতে পারো শূন্য মাধ্যমেরটা ব্যবহার করে। শূন্য মাধ্যমেরটা কত সেটা 10 টু দি পাওয়ার -12 মোটেও না, আমি কেটে দিলাম এর জন্য। বাট যে কোনো একটা মাধ্যমের কে যদি এটা জানো, তাহলে তুমি ওই মাধ্যমের এপসাইলনের মানটা সরাসরি বের করে আনতে পারবা। কেমনে কইরা সেটারই একটা ফর্মুলা কিন্তু হয়ে গেছে। তোমরা কি বুঝতে পারতেছো কিনা আমি জানি না। এটা কিন্তু কে ইনটু এপসাইলন নট, তাই না? এটাকেই পক্ষান্তর করে চিন্তা করলেই হয়ে যায়। সরি, পক্ষান্তর না, বজ্র গুণন বা ক্রস মাল্টিপ্লিকেশন করে চিন্তা করলেই হয়। সো আমি করব কি এখন, এই জিনিসটাকেই তোমার কুলম্বের সূত্রে বসিয়ে দেব, যেন তোমরা অঙ্ক করতে ভুল না করো। এই যে আমার যে সূত্র ছিল কুলম্বের সূত্র, সেটাকে আমি আরেকটু ডিটেইলে লিখতে চাই। এটা বইয়ের মধ্যে লেখা নাই যে না, কিছু কিছু বইয়ের মধ্যে শুধু শূন্য মাধ্যমের সাপেক্ষে লেখা রাখে এটাকে। এই জিনিসটা একবারে ভুল। তো কুলম্বের সূত্র শুধু শূন্য মাধ্যমে খাটবে এরকম কিছু না, সব জায়গায় খাটবে। সেটা খাটানোর জন্য কনস্ট্যান্টটা চেঞ্জ করে নিতে হবে এইভাবে করে। এখন যদি তোমাকে বলা হয় একটা মাধ্যমের ভেদনযোগ্যতা হলো, আচ্ছা একটা মজার কথা বলি, 1 বা a কে এর মানটা 1 হইলে সেটা শূন্য মাধ্যম না? হ্যালো, রিপ্লাই করো। কে এর মানটা 1 হইলে সেটা শূন্য মাধ্যম না? একটু আগে আমরা জানলাম এখান থেকে। দিশা আছো? জি ভাইয়া। আচ্ছা, আমার মনে হচ্ছে তোমরা আসলেই বুঝতেছো। সো না বুঝলে আমাকে বললে আমি স্পিডে পরে শেষ করে দিই, হ্যাঁ? ওকে, দেখো, এটা যদি শূন্য মাধ্যম হয় তাহলে শূন্য মাধ্যমের সাপেক্ষে যদি কনস্ট্যান্টটা, পুরো কনস্ট্যান্টটা বের করি, সেটা তো আমার 9 10 এর কনস্ট্যান্টটা। 9 10 এ তোমরা যেটা করছিলা সেটা হলো এই পুরো জিনিসটাকে কে ধরে শূন্য মাধ্যমের সাপেক্ষেই শুধু ক্যালকুলেশন করছিলা। 9 10 এর যে সূত্রটা তুমি কে দিয়ে লিখতা, এখানে ওই কে এর মানটা ছিল 9 * 10 টু দি পাওয়ার 9 * 10 টু দি পাওয়ার 9, আই থিংক। এটা ছিল ওই মানটা। তার মানে হলো, আমি যদি একটু আরেকটু সুন্দর করে সুন্দর ভাষায় বলতে চাই, তাহলে যদি এখানে এফ সাইনর নট থাকতো, এফ সাইনর না থেকে শুধু নটটা থাকতো, তখন এই পুরো জিনিসটার মান আসলে আসতো এই যে এটা 9 * 10 টু দি পাওয়ার 9, যেটা তুমি 9 10 এ মুখস্থ করেছিলা। আর এটা শুধু শূন্য মাধ্যমের জন্য খাটতো এই কনস্ট্যান্টটা। এখন একটা খুবই মজার ব্যাপার তুমি খেয়াল করো, যদি এটার মান হয়ে থাকে, তাহলে কে ইনটু এটার মান এইভাবে যদি চিন্তা করো, সেটার মানটা কত হবে? এরকম হবে না কিছু একটা?
ও বাপরে বাপ, এটা তো ছেড়ে দিচ্ছে। দেখো চিন্তা করে কথাটা, আমি যেটা বলতে চাচ্ছি একটু ব্র্যাকেট দিলে মনে হয় ঠিক হবে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, তোমাকে যদি কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকটা যদি বলে দেওয়া হয় 2 বা 3, তাহলে ধ্রুবকের সাথে যে 9 × 10⁹ এর সাথে তুমি ওই মানটা ভাগ করে দিলেই যে কোনো মাধ্যমের সাপেক্ষে ধ্রুবকের মানটা মানে 1/4πε এর এইটুকের মানটা বের করে ফেলতে পারবা। আমার কথা কি ধরতে পারছো সবাই? সেটা বলো খালি ইয়েস অর নো। আর তোমার আমাকে একটু কনফার্ম করো তো, এটা কি 9 × 10⁹ ছিল না অন্য কিছু ছিল? 9 10 এ কি পড়ছিলা আবির? এটাই ছিল। আচ্ছা, এখন তাইলে বুঝছো। এখন যদি সব সময় তো শূন্য মাধ্যম থাকবে না, তোমাকে যদি বলে একটা অন্য একটা যে কোনো মাধ্যম, যে মাধ্যমে k এর মান 3, ওই মাধ্যমের জন্য এই সূত্রটা লেখো, তখন তুমি লিখতে পারবে না? তখন ধ্রুবকের মানটা কত হবে? বলো। এই জিনিসটা একটু একটু আবার একটু বুঝিয়ে দিন, যে হ্যাঁ এটা বাম সাইডে পড়া হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝাচ্ছি। এগুলো সহজ করে বুঝাই, এটা এগুলো সব কেটে দিই। k এর মান 3, আচ্ছা সবসময় 3 দিচ্ছি কেন, 5 দিই। k এর মান 5 এরকম একটা মাধ্যমে নিয়ে গেছো এই চার্জ দুটাকে। মাধ্যম দুইটা মনে করো, ওই মাধ্যমটা ভিন্ন, তো মাধ্যমটাকে আমি সাদা অন্য কিছু দিয়ে আঁকতেছি, এটা অন্য একটা মাধ্যমে চলে গেছে ফিল করার জন্য, তোমাদের অন্য একটা মাধ্যমে নিয়ে গেলাম আমরা। ওকে, এই মাধ্যমের মধ্যে এখন k এর মানটা হলো 5। তোমরা বুঝতেই পারছো যে এখানে এখন আমার এপসাইলন যেটা সেটা কত হবে, সেটা এরকম হবে 5 ইন্টু এটা হবে, ঠিক কিনা? কে এর জায়গায় 5 বসিয়ে দিছি, বুঝছো না বুঝো নাই? এটুকু বুঝো নাই কি সেটা বলো। ঠিক আছে, সামনে আগে। দিশা, জি ভাই, এটা বুঝছি। ওকে, এইটুকু যদি বুঝে থাকি আমরা, তাহলে এই 5টাকে সামনে আনো, কমন নিয়ে সামনে এনে ফেলো, 1/5 লিখলাম। কমন নিয়ে এই কমন না, ঠিক সামনে আনলাম শিফট করে। এই পুরো জিনিসটাই আসলে কি শূন্য মাধ্যমের সাপেক্ষে বেলুন এই কনস্ট্যান্টের মান না? তোমরা 9 10 এ এইটুকের মানই পড়ছিলা 9 ইন্টু 10⁻⁻9 নাকি +9 মনে করতেছে না, এরকম কিছু একটা পড়ছিলাম। কথাটা এবার বুঝছো আবির? হ্যাঁ ঠিক আছে। তো আমি যেটা বললাম সেটা হলো k এর মান যে যা হবে, ওই তোমার 9 10 এ পড়া ওইটার সাথে এটাকে ভাগ করে দিলে কাজ হয়ে যায়। এটাই আমি এনে বোঝাচ্ছিলাম। সবাই সবকিছু বুঝছো না বুঝো নাই? দিশা ক্লিয়ার এইটুকু? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে ওকে, আর কিছু বলার নাই এখানে। তার মানে কুলম্বের সূত্র অনেক ডিপলি আমরা স্টাডি করে ফেললাম, প্রত্যেকটা জিনিস। কুলম্বের সূত্রের মধ্যে ধ্রুবকটা কেমনে বের করে, ধ্রুবকের মধ্যে এই জিনিসটা কি জিনিস, এই পারমিয়াবিলিটি কি জিনিস, আপেক্ষিক মানে শূন্য মাধ্যমের পারমিয়াবিলিটি কি জিনিস, তারপরে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতার পরে আমরা শিখলাম হলো এই জিনিসটা শিখলাম যে আপেক্ষিক ভেদনযোগ্যতা বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক কি জিনিস সেটা শিখলাম। পাশাপাশি জানলাম শূন্য মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান 1। অন্য কোনো মাধ্যমেরটা বের করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো এইভাবে বের করতে পারি। আবার অন্য কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক দেওয়া থাকলে সেটা থেকে কিভাবে ওই মাধ্যমের যে কোনো একটা আননোন একটা মাধ্যম, সেই মাধ্যমের ভেদনযোগ্যতা বের করে ফেলতে পারি, সেটা আমরা দেখলাম এখানে ফর্মুলা আকারে।
সো ঠিক আছে, ওকে।